ওকে, সবাই তোমাদের লেকচার কপি গুলো বের করো। আরেকজনের থেকে এক্সট্রা পেজ নাও। কে বসছো? শোভা, তোমরা দুজন সামনে বেঞ্চে, সেকেন্ড বেঞ্চে চলে আসো। শোভা, রাইসা, ইয়ে তো বন্ধ, ফ্যান বন্ধ করে দিব, সমস্যা নাই। চলে আসো এখানে, সামনে চলে আসো। পাহাড়, তুমি আর মেঘদাত এখানে আসো। এনে কে কে বসছে? এনে কে বসছে? কে কে? ওকে, তো এখন সবাই একটু এখানে সামনে খেয়াল করো। আজকে আমরা ফার্স্ট অফ অল একটা ওয়ার্কশিট সলভ করব। এটা তোমাদের প্রিভিয়াস ব্যাচের ওদেরকে সলভ করায় দেওয়া ছিল, এর জন্য লেখা আছে আর কি। ওকে, তো এখন এখানের মধ্যে ভিডিওতে ছিল জানি, এখন এখানের মধ্যে এই জিনিসটা আমরা সলভ করাটা এক্সপ্লেনেশন দিব যে আমাদের গ্রাফ অ্যাকচুয়ালি কিভাবে করে ড্র করা লাগবে এন্ড এভরিথিং। এন্ড এই ওয়ার্কশিটটা তোমাদেরকে শনিবার দিন যখন নাকি এরকম বুকলেট সলভিং ক্লাসে আসবে, তোমাদেরকে ফ্রেশ একটা কপি দিয়ে দেওয়া হবে যেন তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারো। প্লাস তোমাদের এগুলা বুকলেটের মধ্যেও আছে। তো এখন আমরা প্রথমে এক্সপ্লেনেশন গুলো দেখে নেই কি বলতেছে এখানে। A scientist placed a radioactive source in front of a Geiger-Müller tube or detector and measured the count rate every 20 minutes. যে প্রতি
20 মিনিট ধরে সে কি করছে এরকম রিডিং নিছে, যে ফার্স্টে কি যে প্রতি 20 মিনিট পর পর যখন নাকি টাইম হলো 0 তখন সে কাউন্ট রেট দেখলো কত, কাউন্ট রেট ইন কাউন্টস পার মিনিট কত আসছে 660। এরপরে যখন নাকি 20 মিনিট পরে সে আবার রিডিংটা দেখলো তখন রিডিং আসছে কত 462। ওরকম 20 মিনিট পর পর 40 মিনিট 60 মিনিট 80 মিনিট 100 মিনিট এরকম সে কি দেখতেছে যে কাউন্ট রেটের ভ্যালুটা কি হইতেছে, বাড়তেছে নাকি কমতেছে। এখন এই রিডিংটা কমার রিজনটা কি, ডিকে হচ্ছে, তো তার মানে কি মোর এন্ড মোর আনস্টেবল পার্টিকেলস আর বিকামিং স্টেবল, তো তাহলে পরে আমাদের অ্যাক্টিভিটিটা কি হবে, কমে যাবে। কিন্তু এইখানে দেখো আমাদের কাউন্ট রেটের কলাম কিন্তু একটা না, কাউন্ট রেটের কলাম দুইটা। এটা কেন, বিকজ আমরা এই যে জাস্ট কাউন্ট রেটের যে কলামটা দেখতেছি এখানের মধ্যে কি আছে, সোর্সের রিডিংটা প্লাস ব্যাকগ্রাউন্ডেরটাও এখানের মধ্যে ইনকর্পোরেট করা। সো তাহলে স্পেসিফিক্যালি সোর্সের জন্য কত রিডিং আসতেছে, ওকে আশফিক সামনে দেখো, তো সোর্সের জন্য স্পেসিফিক্যালি কত রিডিং আসতেছে এটা বের করার জন্য আমাদের কি করা লাগবে, এখানে থেকে ব্যাকগ্রাউন্ডের ভ্যালুটাকে মাইনাস করতে হবে। তো এখন এখানের মধ্যে ফার্স্ট অফ অল এ নাম্বারে বলতেছে কি the scientist corrects the count rate readings to allow for the background radiation, যে ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের জন্য এরকম কারেকশন করে নিতেছে। তো এখন এরকম আমরা যে সব সোর্স গুলো পড়ছিলাম না নোটসে, তো এখানের মধ্যে জিজ্ঞাসা করছে যে দুইটা সোর্স অফ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন বলতে, তো কি কি, যে কোনো দুইটা এরকম বলতে পারতাম। আমরা এখানের মধ্যে কি দিছি, রেডন গ্যাস এন্ড কসমিক রেজ। দেন তোমরা কি দিতে পারতা, নিউক্লিয়ার ওয়েপন টেস্টিং, ফুডস এন্ড ড্রিঙ্কস, দেন বিল্ডিংস এন্ড রকস, এইসব যে কোনো এক্সাম্পল দিলে পরে তোমাদের কোনো মার্কস কাটা যাইতো না। তো তাহলে এখানের মধ্যে যে কোনো দুইটা ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের সোর্স জিজ্ঞাসা করছে, তো 2 মার্ক আমরা পেয়ে গেছি। দেন আমরা যে জিনিসটা নিয়ে ক্লাসে এমফাসিস দিয়ে পড়ছিলাম, কেমন জিনিসটা ছিল, describe how the scientist should measure the background radiation and correct for the count rate readings। তো এখানের মধ্যে কিভাবে করে প্রথমে ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন নিব, ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন নিতে সময় কি আমাদের সোর্স থেকে কোনো রেডিয়েশন ছাড়বো নাকি না, সোর্স প্রথমে একদম সিল করা থাকবে একটা লেড বক্সের মধ্যে, জাস্ট কি হবে জিএম টিউবটা অন করে রাখবো উইদাউট এনি সোর্স। তো জিএম টিউবটা কোনো সোর্স ছাড়া রিডিং কই থেকে পাইতেছে, ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের জন্য। সো তাহলে এই ব্যাপারটা কি করব, মেজার অর টেক রিডিং উইথ জিএম টিউব when there is no source of radioisotope। তো তার মানে রেডিওঅ্যাক্টিভ কোনো ম্যাটেরিয়াল কাছাকাছি নাই, এরকম অবস্থায় কি করলাম, জিএম টিউবটাকে চালু করে তার থেকে কি করব, মেজারমেন্ট নিব। কেমন ভাবে মেজারমেন্ট নিব, টেক রিডিং ফর 20 মিনিটস এন্ড রিপিট দ্য এক্সপেরিমেন্ট কত টাইমস, 3 টাইমস। তো তার মানে প্রথমে কি করলাম, জিএম টিউব অন করলাম, 20 মিনিট ধরে কি করে রাখছে, জিএম টিউবটাকে অন করে রাখছে, কিন্তু কি দেই না, কোনো সোর্স দেই নাই। তাইলে পরে এখানের মধ্যে কি আসতেছে, একটা রিডিং আসতেছে। হোয়াট ইজ দ্য রিজন, বিকজ অফ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন। তো তাহলে প্রথম 20 মিনিটের জন্য একটা ব্যাকগ্রাউন্ডের রিডিং পাইলাম। দেন আবার রিসেট দেব, আবার অন করব, আবার 20 মিনিট ধরে বসে থাকবো যে রিডিংটা কত আসে। দেন 20 মিনিট পরে আবার রিডিংটা নিলাম। এরকম করে কয়বার নিব, 3 বার রিপিট করব। এখন কাজটা কি, 3 বার যে আমরা রিডিং নিচ্ছি, ব্যাকগ্রাউন্ড অলওয়েজ আমাদের ফিক্স থাকে না, কাছাকাছি থাকে কিন্তু একদম ফিক্স না। এটা কি করে, ফ্লাকচুয়েট করে, বিকজ রেডিও অ্যাক্টিভিটি তো আমাদের একটা র্যান্ডম প্রসেস, ওকে। সো তাহলে একদম ফিক্স থাকে না, মাঝে মাঝে একটু বাড়ে মাঝে মাঝে কমে। তো এর জন্য কি করব, আমরা একটা এভারেজ বের করব। তো তাহলে এন্ড ফাইন্ড দ্য এভারেজ ব্যাকগ্রাউন্ড কাউন্ট রেট পার মিনিট। তো এখন কি পেয়ে গেছি, এভারেজ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের ভ্যালুটা পেয়ে গেছি। তো এখন এটা থেকে বা এই এভারেজ ব্যাকগ্রাউন্ড কাউন্ট রেট ইউজ করে কিভাবে আমরা ইয়ে করব, কি বলে, কারেক্টেড ব্যাকগ্রাউন্ড রিডিংটা বের করব। সোর্স সহ যে রিডিংটা পাইছি ওখান থেকে কি করব, ব্যাকগ্রাউন্ডের ভ্যালুটাকে সাবট্রাক্ট করে দিব। সো এই জিনিসটাই যে then subtract this average background reading from the value or reading obtained using the source। সো এই হলো আমাদের তিনটা স্টেপের জন্য তিনটা পয়েন্ট। কি কি স্টেপ, প্রথম জিনিসটা হলো যে তুমি কোন সোর্স ছাড়া রিডিং নিচ্ছ, এটা থেকে তুমি বুঝাই দিছো কি যে তুমি ব্যাকগ্রাউন্ডের রিডিং নিতেছো 1 মার্ক। দেন সেকেন্ড মার্কটা কোথায়, সেকেন্ড মার্কটা হলো তুমি 20 মিনিট ধরে রিডিং দিতেছো আর এভারেজ করতেছো, যে এভারেজ ব্যাকগ্রাউন্ড রিডিং বের করছো, এটা হলো সেকেন্ড মার্ক। থার্ড মার্কটা কোথায়, তুমি যে সোর্স সহ রিডিং থেকে মাইনাস করবা এই জিনিসটা বুঝতে পারতেছো নাকি, আর এটা খাতায় লিখতেছো নাকি, এটা বুঝাইতে পারলে কত, থার্ড মার্ক। বুঝা গেছে? তো স্পেসিফিক্যালি আমাদের কোন স্টেপের জন্য বা কোন কোন পয়েন্টের জন্য মার্ক আছে এগুলি অলওয়েজ আমাদের মার্ক স্কিম স্টাডি করে অ্যানালাইসিস করে বের করতে হবে, ঠিক আছে। এখন এই জিনিসটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, মার্কস দেখছো এটা কত, 5 মার্ক, ঠিক আছে। 5 মার্ক জাস্ট এরকম একটা গ্রাফ আঁকাইতে। তো এই জিনিসটা একটু পোর্ট্রেট মোডে নিয়ে নেই, তো তাহলে ফুল ভিউটা দেখা যাবে।
সেই যে এখানের মধ্যে দেখো কাজটা কি। তোমার ফার্স্ট অফ অল আমাদের ডেটা যেসব দেওয়া আছে কোন ডেটাটা নিব, কারেক্টেড কাউন্ট রেটটা নিব নাকি শুধু কাউন্ট রেটটা নিব? কারেক্টেড কাউন্ট রেট। এন্ড এখানে তারা বলেও দিছে, যদি নাও বলে দিত তাহলে আমরা কি করতাম, কারেক্টেড কাউন্ট রেটটা চুজ করতাম। তো বলতেছে কি প্লট আ গ্রাফ অফ কারেক্টেড কাউন্ট রেট এগেইনস্ট টাইম। তো প্রথমে যেটা বলছে ওইটা কোথায়, ওয়াই অ্যাক্সিসে, আর এগেইনস্ট বলছে কি ভার্সাস টাইম অ্যাক্সিস, মানে এক্স অ্যাক্সিসে হবে টাইম। তো তার মানে ওয়াই অ্যাক্সিসে হবে কি কারেক্টেড কাউন্ট রেট আর এক্স অ্যাক্সিসে হবে টাইম। এখন প্রথম কাজ যেটা করবা, তোমাদের গ্রাফ এখনো যেহেতু করো নাই, তোমাদেরকে ডিভিশন গুলি মেইন একটা কাজ করে রাখবা। তোমার দেখবা যে গ্রিড কতটুকু দিছে, এই যে যতটুকু গ্রাফ এরিয়া দিছে না, এটাকে বলে কি গ্রিড এরিয়া। এখন এই গ্রিডের তোমার গ্রাফ রিলেটেড কোয়েশ্চেনে মার্কস পাওয়ার জন্য একটা কন্ডিশন একদম মাস্ট, কি করতে হবে, গিভেন যতটুকু এরিয়া আছে এইটার মোর দ্যান 50% ইউজ করতে হবে। বুঝছো, যে তুমি চাইলে তো এমনও করতে পারতা যে এই যে 0 এখানের মধ্যে তুমি 20, এখানের মধ্যে 40 এরকম করে করে নিতে পারতা না? কিন্তু এখানে নিলে কি হইতো, গ্রাফটা জাস্ট এতটুকু আসতো। এত বড় একটা এরিয়া দিছে, তুমি ওদের পেজ বাঁচাই দিতেছো, এটা ওরা করতে বলে না, ঠিক আছে? তো এখানের মধ্যে তোমার কাজটা কি করা লাগবে, ইউ উইল হ্যাভ টু চুজ আ সুটেবল স্কেল সো দ্যাট তোমার কি হয়, গ্রাফ যতটুকু এরিয়া দিছে ওইটার 50% এর বেশি কভার করে। তো এখন এই জিনিসটা আমরা করব কিভাবে দেখো। ফার্স্ট অফ অল আমরা এক্স অ্যাক্সিস নিয়ে যদি দেখি, টাইমের যেই ভ্যালুগুলি, টাইমটা আমাদের কত থেকে শুরু হয়েছে, 0 থেকে শুরু আর শেষ হয়েছে কততে, 100 তে। এন্ড এখন দেখবো যে মিনিমাম কত ম্যাক্সিমাম কত, এই ভ্যালু আমরা দেখে নিলাম। আর দেখবো যে এক্স অ্যাক্সিসে তারা কয়টা দাগ দিছে বা কয়টা ডিভিশন দিছে, বড় ডিভিশন গুলি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তো 14টা এরকম ডিভিশন আছে। তো এখন এই 14টা ডিভিশনে তোমার কত থেকে কত দেখাইতে হবে, 0 থেকে 100 পর্যন্ত দেখাইতে হবে। তো তুমি এমন কাজও করতে পারতা, কি করতে পারতা, তোমার মনে করো যে এখানে 0 এইখানে 100, দেন তুমি দেখতে যে 14 ঘরে 100 রিপ্রেজেন্ট হয়, তো তাহলে এক ঘরে কত রিপ্রেজেন্ট হয়। কিন্তু এটা কি স্কেলটা সুন্দর হইতো না, কেন, বিকজ মাঝে দিয়ে কি আসতো, ডেসিমাল আসতো। তো ওই জিনিসটা স্কেলিংটা ভালো হয় না। তো এর চেয়ে আমাদের হোল নাম্বারে নিজেদের প্লটিং এর সুবিধার জন্য আমরা মেইন যে কাজটা করব, দেখবো যে আমাদের ম্যাক্সিমাম কত দরকার, 100 দরকার। আমাদেরকে তো বলে নাই যে গ্রাফ এরিয়া যত দিছে পুরোটা 100% এরিয়া ইউজ করতে হবে, এমন কোন কন্ডিশন আছে? কন্ডিশনটা হলো মোর দ্যান 50%। তো ওইভাবে করে আমাদের ইনটুইটিভ একটা স্কেল বানাইতে হবে। আমরা কি ধরবো এখানের মধ্যে, আমরা ধরে বুঝতেছি কি যে প্রতি এক ডিভিশনে, যে প্রতি একটা বড় ডিভিশনে যদি আমরা 10 করে নেই, তো তার মানে 100 পর্যন্ত যেতে কয়টা ঘর ইউজ হবে, 10টা ঘর। তো তার মানে 14টা ঘরের মধ্যে 10টা ঘর ইউজ হইতেছে, মোর দ্যান 50% হইছে নাকি না? তো তার মানে এই স্কেলটা কি ঠিক আছে, সুন্দর মতো আমরা স্কেলটা পরে বসাই দেব যে 0 এখানে 10 এই 20 এই 30 40 এরকম করে করে 100 পর্যন্ত। তো এক্স অ্যাক্সিসের আমাদের লেভেলিং শেষ। এই যে গ্রাফের 5 মার্ক দিছে না, গ্রাফের 5 মার্কের মধ্যে তুমি এই যে গ্রাফের এইসব এই যে লাইনগুলো আছে না, এগুলো কিচ্ছু আঁকো নাই, তুমি জাস্ট কি করছো, এক্স অ্যাক্সিসে টাইম লিখছো, ইউনিট লিখছো মিনিট, ওয়াই অ্যাক্সিসে কারেক্টেড কাউন্ট রেট লিখছো, ইউনিট লিখছো কাউন্টস পার মিনিট। এখানের মধ্যে তুমি কত মার্কস পেয়ে যাবা, 2 মার্ক, ঠিক আছে? বাকি 2 মার্ক, বাকি মার্কগুলি কোথায়, গ্রাফ স্কেলিং করাতে আরেকটা মার্ক, গ্রাফ পয়েন্টগুলি প্লট করাতে আরেকটা মার্ক, এন্ড ফাইনাল 5 নাম্বার মার্ক হলো কার্ভটা তুমি সুন্দর মতো আঁকছো নাকি। অলরাইট, তো তার মানে গ্রাফ নিয়ে যখনই কোশ্চেন আসবে, তুমি প্রথমে মেইন যে কাজগুলো খেয়াল রাখবা, গ্রাফগুলি কি করতে হবে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস লেভেল করা লাগবে, বুঝতে পারছো? তো এই সব কাজগুলি আমাদের খুবই কেয়ারফুলি করা লাগবে। তো এখন এরপরে এক্স অ্যাক্সিস তো গেল, এখন ওয়াই অ্যাক্সিস দেখি। ওয়াই অ্যাক্সিস এখানের মধ্যে কত থেকে শুরু, 112 থেকে শুরু, 630 তে শেষ। তো তার মানে মিনিমাম 112 দেখাইতে হবে, আর ম্যাক্সিমাম কত, 630। তোমরা তো মনে হয় এখন পর্যন্ত ব্রোকেন লাইন মেথড দেখো নাই, দেখছো যে তোমার এখানে কি 112 থেকে কত দেখাইতে হবে, 6 সামথিং, 600 কত জানি 30। আচ্ছা, তো এখন এখানের মধ্যে তো তোমার 112 তো 0 থেকে শুরু করা যাবে না, যে 0 এখানে 112 লেখা যায় না, কিন্তু এটা লেখার একটা ওয়ে আছে। এখানের মধ্যে কি করে, যদি তোমার এমন ভ্যালু থাকে কত, যে সাপোজ 1000 থেকে
1200-র মধ্যে তোমার সব রিডিং। ওকে, 1000 থেকে 1200-র মধ্যে রিডিং। তো তুমি এখানের মধ্যে 0 নিলা, এখানের মধ্যে তোমার 1000, এখানের মধ্যে তোমার 2000। তো তার মানে তোমার সব রিডিং কিসের মধ্যে? 1000 থেকে 1200-র মধ্যে। জাস্ট এতটুকু জায়গায় অকুপাই করতেছে না? তো এইগুলোর সময় একটা কাজ করা যায়। কি করা যায়? এই জিনিসটা আমরা ইকুয়েশন গ্রাফ তোমরা শেষ করার পরে আরো দেখবা। আমি তোমাদেরকে জাস্ট বলে রাখি এটা এমন করা যায়। কি করা যায়? তুমি একদম জিরোর কাছাকাছি এই এমন একটা লাইন আঁকবা। তো এই জিনিসটাকে বলে ব্রোকেন লাইন, যে আমরা 0 থেকে একদম 1000 পর্যন্ত না নিয়ে কি করছি, এইখানে ডিরেক্টলি 1000 ধরে নিতে পারি। বুঝছো? তো এখানে করলে পরে আমাদের গ্রাফের এরিয়াটা বা এক্সটেন্টটা কি করতে পারবো, বাড়াইতে পারবো। এটা আমাদের এখন লাগবে না, জাস্ট এমনিতে বলে রাখলাম যে ব্রোকেন লাইন মেথড বলতে একটা মেথড আছে যেটা দিয়ে স্কেলিং আরো সুন্দর মতো করা যায়। যে এখানের মধ্যে দেখো গ্রাফটা কি 100-র নিচে নামতে পারবে। তো তার মানে কি 0 থেকে 100 পর্যন্ত এই জায়গাটা ফাঁকা গেল না। তো এই জায়গাটা ইউজ করার মেথড হলো ওই ব্রোকেন লাইন মেথড। ওইটা আমাদের এখন লাগবে না। আমরা এখন কি করব, কত দেখাইতে হবে? 112 থেকে 630 পর্যন্ত। তো এখন আমরা দেখি আমাদের ডিভিশন দিছে কয়টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তো এখানেও কয়টা ডিভিশন? 14টা ডিভিশন। তো এখন 14 ডিভিশনে কত দেখাইতে হবে? ম্যাক্সিমাম দেখাইতে হবে 630। তো তার মানে আমরা কত করে ডিভিশন নিলে, যে পার ডিভিশনে কত করে ধরলে সুন্দর মতো 630 পর্যন্ত রিপ্রেজেন্ট করা যায়। তো তখন আমাদের একটা জিনিস মাথায় চলে আসবে যে কত, প্রতি ঘরে যদি 100 করে ধরি তো তার মানে কত পর্যন্ত যায়? 14 ঘরে তোমার 700। ঠিক আছে? যে আচ্ছা ওটা 1400, সরি সুবা ঠিক বলছিল, আমি এখানের মধ্যে 2 ঘরে ধরছি। যে এখানের মধ্যে দেখো একটা কাজ কি জিনিস, যে তুমি যদি এক ঘরে 100 ধরো, যে এটা আমি আলাদা স্কেলটা লিখতেছি, এই পাশে লিখে এটা মুছে দেবো একটু পরে। মনে করো যে এক ডিভিশনে যদি 100 ধরতাম, তো তাহলে দেখো তো কি হয়, তো 1400 পর্যন্ত যাবে। তো তার মানে আমাদের 700 কোথায় থাকবে? এমন একটা জায়গায়। তো তার মানে কি তখন আমাদের মোর দ্যান 50% ইউজ করা হবে? 50% এর কম হয়ে যাবে। তো তার মানে কি এক ঘরে 100 করে ধরলে স্কেলিংটা ঠিক হবে না, যে আমাদের মোর দ্যান 50% এরিয়া কভার হবে না। তো এর জন্য আমরা কতটুকু চুজ করব? 2 ঘরে 100 চুজ করলাম। তো 2 ঘরে 100 চুজ করার পরে দেখলাম যে একদম সুন্দর মতো কি হইতেছে, মোর দ্যান 50% এরিয়া কভার হয়। বুঝতে পারছো? এই জিনিসগুলো যত আমরা গ্রাফ আঁকবো, যত গ্রাফের প্র্যাকটিস করব, তত স্কেলিং গুলো নিজে থেকে আসবে। ফার্স্টের দিকে আমি বলে দিব এন্ড বলে দিতেছি যে কত ডিভিশনে কত ধরবা। পরের দিকে তোমরা নিজেরা গ্রাফ করতে সময় মিনিমাম ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু দেখে এন্ড কয়টা ডিভিশন তোমাকে দিয়ে দিছে এটা দেখে তুমি নিজেই ডিসিশন নিতে পারবা কি করা লাগে। তো এইভাবে করে আমি কি করলাম, লেবেলিং করে ফেলছি। এখন টাইম যখন 0, রিডিং তখন কত? 630। তো এই যে এখানের মধ্যে দেখো এই হলো 600, এই হলো 700। 600 আর 700-র মধ্যে কয়টা দাগ আছে? 10টা। তো তার মানে এক ডিভিশনে কত? এক ডিভিশনে হলো 10। ঠিক আছে? এক ডিভিশন এখানে 600, এখানে 700, মাঝে 10টা ডিভিশন। তো তার মানে 10টা ডিভিশনে 100 রিপ্রেজেন্ট করে। তো তার মানে এক ডিভিশনে কত রিপ্রেজেন্ট করবে? সেই মেন্টাল ক্যালকুলেশন। আচ্ছা, তার মানে এক ডিভিশনে কত রিপ্রেজেন্ট করবে? 10 করে। ঠিক আছে? তো এখন এখানের মধ্যে 630 দেখানোর জন্য তাহলে কয় ঘর লাগবে? 3 ঘর। তো তাহলে 1 2 3, এই 3 ঘর উপরে এখানে কি করব? আরেকটা জিনিস, অনেকজনই তোমরা গ্রাফের মধ্যে ডট দাও, জীবনে এখন আর করবা না এটা। অলওয়েজ গ্রাফের মধ্যে ক্রস আঁকবা। বুঝছো? এডএক্সেল এর ওরা ডট আঁকলে পরে এটাকে পয়েন্ট হিসেবে ধরে না। তোমাকে প্লটিং এর যে মার্কটা আছে মার্ক দিবে না। তোমার গ্রাফ ঠিক আছে, শেপ ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু প্লটিং এর মার্ক তুমি পাবা না। ওই তো এক্সাম পেপারে যতটুকু দেখা যায় অমনি করে করা লাগবে না, ক্রস দিয়ে আঁকবা বলবে। বিকজ ডট তোমার স্পেসিফিক কোন এরিয়া রিপ্রেজেন্ট করে না। যে ডটটা যখন নাকি তোমার লাইনের সাথে মিশে যাবে তখন আর বোঝা যাবে না যে এটা অ্যাকচুয়ালি কোন পয়েন্টের তুমি ডেটা পয়েন্ট আঁকছো। বুঝছো? যে ডট গুলা তোমার নরমালি গ্রাফ আঁকতে সময় তো তুমি একদম মোটা করে এরকম তো ডট দিবা না, গ্রাফটা এত বড় একটা জায়গা জুড়ে না। তোমার ডটটা একদম এই পয়েন্টে এই পয়েন্টে এই পয়েন্টে এমন। তো যখন নাকি ডট গুলাকে কানেক্ট করে তুমি গ্রাফ এঁকে ফেলছো
এখন কি বুঝার কোনো ওয়ে আছে কোন জায়গায় ডটটা ছিল? তো এর জন্য অলওয়েজ কি করতে হয়, ক্রস আঁকতে হয়, বুঝছো? আচ্ছা, তো তাহলে টাইম যখন 0, অ্যাক্টিভিটি অর কাউন্ট রেট তখন 630, দেন টাইম যখন 20 মিনিটস তখন কত? 432 আর কি। তো এখন 432 তো আমাদের এখানে বের করার মতো ওয়ে নাই, আছে? যে এখানের মধ্যে দেখো, এটা 410, 420, 430, 40, 50। এখন 430 আর 440 এর মধ্যে মিড পয়েন্টে 35 আর কি, যে 435। তো তার মানে কি মিড পয়েন্ট থেকে নিচে যে কোনো একটা পয়েন্টের মধ্যে কি হবে, আমাদের ডেটা পয়েন্টটা হবে। তো এইভাবে করে আমরা কি করব, প্লট করব। এরপর তোমার টাইম যখন নাকি 40 মিনিট তখন কাউন্ট রেট কত? 300। তো তার মানে 40 মিনিটের সময় কাউন্ট রেট কত? এই 300। তো এখানের মধ্যে ক্রস আঁকবা। তো এইভাবে করে আঁকার পরে কি করব, গ্রাফটাকে একদম সুন্দর লাইন দিয়ে ড্র করা লাগবে। এখানের মধ্যে ব্যাপারটা কেমন, যে অলওয়েজ এই জিনিসটা অনেকজনই আছে যে এরকম সোজা রাখে, বুঝছো? যে তোমাদের এক্সাম পেপার এমন তোমাদের হাতে আছে, তো তোমরা যখন নাকি এক্সাম পেপারে এখানে উপর থেকে এরকম শুরু করবা হাতে নিয়ে, তো তখন কিন্তু একটা সময় একটু বাঁকা তেরা হয়ে যায়, মাঝে দিয়ে একটু ইরেগুলারিটি থাকে। তো অনেকজনই এমন টাইপের একটা জিনিস ফলো করলে পরে একটা সুবিধা পায়। তোমার পেপারটাকে এরকম হরাইজন্টাল করে নিল, পেপারটাকে এরকম বাঁকায়, দেন তুমি কি করবা, একটা সিঙ্গেল টানে, ঠিক আছে, একটা সিঙ্গেল টানে তুমি কার্ভটা ড্র করবা। কার্ভের মাঝে তুমি যতবার আটকাবা বা যতবার এরকম ব্রেক নিবা, ততবার দেখবা যে গ্রাফটা কি হয়ে যাইতেছে, বাঁকায় যাইতেছে। তো এর জন্য একটা সিঙ্গেল টানে তোমার জন্য গ্রাফটা আঁকতে পারো, এই ব্যাপারটা দেখা লাগবে। জোহার কি করো, ফোন চালানোর জন্য দেখাইতেছো এইসব? তাহলে ভাইয়া এটা প্রত্যেক মানে যে ক্রসগুলা প্রত্যেক ওগুলোর মধ্যে একটা স্ট্রেট লাইন ড্র করবে না, এটা তো তুমি নিজেই জানো যে এখানে কি এটা স্ট্রেট লাইন ডিকে হয়, যে স্ট্রেট তোমার নিচে পড়ে নাকি এটা এক্সপোনেনশিয়ালি ডিকে করে কার্ভ হয়ে? এক্সপোনেনশিয়ালি করে, কিন্তু ওটা কি আমার ড্রয়িং এর মধ্যে রিফ্লেক্ট করা লাগে? হ্যাঁ। আর তোমার প্রত্যেকটার মধ্যে এরকম প্রত্যেকটার মধ্যে ভাঙা ভাঙা স্ট্রেট লাইন আঁকা মানে তুমি আসলে এখানের মধ্যে গ্রাফ আঁকার প্রসেসটা বুঝো না। যে তোমার এখানের মধ্যে কিন্তু আমার প্রত্যেকটা পয়েন্ট দিয়ে কি গ্রাফটা গেছে, দেখো তো, এই পয়েন্টের উপর দিয়ে গেছে, দেন তোমার এই পয়েন্টের নিচে দিয়ে গেছে। তো এই জিনিসটা কেন, এটার নামই হলো তোমার লাইন অফ বেস্ট ফিট অর কার্ভ অফ বেস্ট ফিট। এই যে বেস্ট ফিট কথাটার মানেটা কি, বেস্ট ফিট কথাটার মানে এমন না যে সবগুলি পয়েন্ট দিয়ে পাস করতে হবে। এটা কি করা লাগবে, সবগুলি পয়েন্ট দিয়ে পাস হইতে হবে এমন কোনো কম্পালসরি না। কি করা লাগবে, সবগুলি পয়েন্টের কাছাকাছি দিয়ে যাইতে হবে। ওকে, তো তুমি যদি এরকম পয়েন্ট আঁকো যে সবগুলি ভিতর দিয়ে আঁকতে হবে, তো তখন তুমি দেখবা যে তোমার গ্রাফটা কি হবে না, স্মুথ হবে না। তো তোমার এরকম একটা স্মুথ একটা গ্রাফ হবে আর কার্ভ হবে, এখন সবগুলি পয়েন্টের ভিতর দিয়ে যে যাইতে হবে এমন কোনো কম্পালসরি না। কি হয় অলওয়েজ আমাদের লাইন অফ বেস্ট ফিট স্ট্রেট লাইনের জন্য আমরা দেখছিলাম কেমন আসে, কিছু কিছু লাইন লাইনে কি বলে কিছু কিছু পয়েন্ট লাইনের উপরে, কিছু কিছু পয়েন্ট লাইনের নিচে। আমরা এমন একটা লাইন আঁকবো তো তাহলে জানি কি সবগুলি পয়েন্টের কাছাকাছি দিয়ে যায়। এই যে আমি যে লাইনটা আঁকলাম এই জায়গায়, এটাকে কি বলবো, লাইন অফ বেস্ট ফিট। তুমি যদি সবগুলি পয়েন্ট দিয়ে নিতে চাও, তো এটা কি হবে আমাদের লাইন অফ বেস্ট ফিট হবে না, বিকজ এটাকে একটা সিঙ্গেল লাইন হয়েছে। বলতো প্রত্যেকটা জায়গায় যখন নাকি তুমি ব্রেক নিতেছো লাইনটা চেঞ্জ হয়ে যাইতেছে না? তো তার মানে এখানের মধ্যে কি তোমার লাইন অফ বেস্ট ফিট আঁকার জন্য ইউ উইল হ্যাভ টু ড্র সাচ আ লাইন সো দ্যাট ইট passes closest to all the points but not necessarily going through every point, এমন টাইপের গ্রাফ। এখানের মধ্যে যখন নাকি তোমার উপর উঠবে নিচে নামবে, এখানে দেখো ওয়াসি, এই জিনিসগুলো তো তোমাদের ওয়েবসের একটা কোয়েশ্চেনের মধ্যে পাওয়ার কথা। যে সাপোজ এরকম লাইন কতগুলি উপরে উঠছে, দেন এটা আবার নিচে নামবে। তো এখন এখানের মধ্যে কি করব,
যেখান থেকে উপরে ওঠা শুরু করছে এই, বুঝছো? এরকম একটা কন্টিনিউয়াস একটা লাইন, লাইনের উপরে নিচে এরকম ভাবে ডিস্ট্রিবিউট করবা পয়েন্ট গুলো যেন সবগুলার কাছাকাছি দিয়ে পাস করে। না, এটা তোমার ডিপেন্ড করবে ডেটা টাইপের উপরে, কার্ভ কেমন হবে নাকি পয়েন্টই হবে ওইসব। ওকে, ভ্যালু আলাদা আসবে না, এটাই আমাদের পয়েন্ট, যে আমরা টেবিল থেকে যে ভ্যালুস গুলি আসছে, হ্যাঁ, অনেক সময় তোমাকে বলবে যে গ্রাফের গ্রেডিয়েন্টের ভ্যালু বের করতে। ওকে, তো এখন গ্রাফের গ্রেডিয়েন্টের ভ্যালু যখন বের করতে দিবে, তো অনেকজনই যে ভুল কাজটা করে তারা কি করে, টেবিল থেকে x1 y1 দেন x2 y2 এইসবের রিডিং নেয়। কিন্তু টেবিল জাস্ট ইউজ করবে কিসের জন্য? গ্রাফের ডেটা পয়েন্টগুলি প্লট করার জন্য। এই গ্রাফের ডেটা পয়েন্টগুলি প্লট করা শেষ, তোমার আর টেবিলের কোনো পারপাস নাই। যখন নাকি তোমাকে গ্রাফের গ্রেডিয়েন্ট আঁকতে বলবে, তো তখন তুমি কি করবা, এখানের মধ্যে থেকে, এটা আমরা এক্সাম্পল যখন আসবে কোশ্চেন পেপারে তখন আরো ডিটেইলে করব, জাস্ট এখানের মধ্যে বলে রাখি যে মনে করো এই হলো তোমার ডেটা পয়েন্টগুলি, সো দিস ইজ ইওর গ্রাফ। কোনটাই কি গ্রাফের কোনটা পয়েন্টের ভিতর দিয়ে গেছে? তো তাহলে তুমি যদি কি করতা, টেবিল থেকে এইটাকে ধরতা x2 y2, এইটাকে ধরতা x1 y1, তো তাহলে কি তোমার গ্রেডিয়েন্টের ভ্যালুটা ভুল যাইতো না? তো তাহলে টেবিল থেকে আমাদের রিডিং নেওয়া যাবে না। কি করা লাগবে, গ্রাফ একবার যখন এঁকে ফেলছো, যে লাইন অফ বেসফিট যখন এঁকে ফেলছো, তখন তুমি কি করবা, সরি, লাইন অফ বেসফিট যখন এঁকে ফেলছো, এখন গ্রাফের থেকে তুমি দুইটা পয়েন্ট এরকম চুজ করবা, যে এই পয়েন্টটাকে x2 y2 ধরবো, এই পয়েন্টটাকে x1 y1 ধরবো, দেন এগুলার করেসপন্ডিং গ্রেডিয়েন্ট বের করবো, y2 y1 ডিভাইডেড বাই x2 x1। বুঝছো? তো তাহলে একবার যখন নাকি আমরা গ্রাফ এঁকে ফেলছি, তখন আর আমাদের টেবিলের পয়েন্টগুলোর কোনো কাজ নেই। ওকে, আচ্ছা, তো তাহলে এই জিনিসটা ফার্স্ট অফ অল আমাদের গ্রাফ আঁকার জন্য গেল। এরপরে কি কাজ বলতেছে, যে গ্রাফ থেকে বের করো যে এই স্যাম্পলের হাফ লাইফের ভ্যালু কত। ঠিক আছে, তো এখন এই স্যাম্পলের হাফ লাইফের ভ্যালু কত? ইনিশিয়াল অ্যাক্টিভিটি ছিল কত? 630। তো এখন আমাদের হাফ লাইফের ডেফিনেশনে আমরা কি পড়ছি তাসফিক? হাফ লাইফ জিনিসটা কি? ইনিশিয়াল অ্যাক্টিভিটি টু ডিক্রিজ বাই হাফ, তাই না? তো এখন ইনিশিয়ালি ছিল 630, তো তাহলে এটা হাফ হইলে কত হবে? 315, 315। তো এখন 315 হইতে যতটুকু সময় লাগছে, এই টাইমটাই আমাদের কি হবে? হাফ লাইফ। তো তাহলে আমরা 630 তে তো ছিল ইনিশিয়াল অ্যাক্টিভিটি, দেন ওটা অর্ধেক হইতে কতটুকু সময় লাগতেছে, তো তখন কি করব, 630 এর হাফ যত 315, তো এখান থেকে একটা হরাইজন্টাল লাইন আঁকবো, দেন এটা গ্রাফে যে পয়েন্টটা টাচ করলো, এখান থেকে কি করব, ভার্টিক্যালি নিচে নেমে টাইমের ভ্যালুটা বের করব। তো এই টাইমটা কত আসে দেখো, এই হলো 30, এই হলো 40। 30 আর 40 এর মধ্যে কয়টা ডিভিশন এখানে সুভা? 30 আর 40 এর মধ্যে এখানে 5টা ডিভিশন। তো তার মানে 5টা ডিভিশনে কত রিপ্রেজেন্ট হয়? 10 মিনিট। 5 ডিভিশনে কত? 30 থেকে 40 মানে 10 মিনিট। তো তার মানে এক ডিভিশনে কত? 2 মিনিট। তো তার মানে এখানে কি আসছে, 40 থেকে এক ডিভিশন আগে, তো তার মানে প্রতি ঘরে যদি 2 করে হয়, তো তার মানে এটা কত টাইম হবে? 38, তাই না? তো তাহলে এখানে থেকে ওরকম আমরা বের করছি যে হাফ লাইফের ভ্যালুটা কত আসে, 38 মিনিট। তো তার মানে প্রতি 38 মিনিট পর পর এই স্যাম্পলের অ্যাক্টিভিটি কি হয়ে যায়, অর্ধেক হয়ে যায়। ওকে, তো তাহলে এই হলো আমাদের হাফ লাইফের ভ্যালুটা। তাই গ্রাফে তুমি যে ওয়ার্কিং, এই যে গ্রাফের যে ব্রোকেন লাইনটা দেখাইলাম, ব্রোকেন হরাইজন্টাল লাইন এন্ড ভার্টিক্যাল লাইন, এইটা দেখানোতে 1 মার্ক, ফাইনাল অ্যান্সার লেখাতে আরেকটা মার্ক। বুঝা গেছে? ভাই টেবিলটা একটু আবার দেখো। হ্যাঁ থাকবে, এখানের মধ্যে তোমার প্লাস মাইনাস 1 মিনিট এরকম টাইপের একটা রেঞ্জ দেওয়া থাকে। হ্যাঁ বলো, টেবিলে কি হয়েছে?
ওকে, সো এটা ছিল আমাদের কোশ্চেন নাম্বার 1। দেন কোশ্চেন নাম্বার 2 তেও সিমিলার টাইপের, যে আগেরটাই তো আমাদের নিজেদেরকে গ্রাফ আঁকতে বলছিল, এটাতে ওরা গ্রাফ নিজেরাই এঁকে দিছে। তো ফার্স্টের কাজটা যেটা করতে বলছে যে ওয়াই অ্যাক্সিসে তারা অ্যাক্টিভিটির ইউনিট দেয় নাই, তো অ্যাক্টিভিটির ইউনিটটা কি ওটা লেবেল করতে বলছে। তো অ্যাক্টিভিটির ইউনিট হলো তোমার বেকুয়ারেল। তো তাহলে এই জিনিসটা লেবেল করাতে 1 মার্ক পেয়ে গেছে। দেন একটু আগে তাসফিককে যে জিজ্ঞাসা করলাম ওই জিনিসটা যে হাফ লাইফের ডেফিনেশন কি, তো এটা কি, ইট ইজ দ্য এভারেজ টাইম টেকেন ফর দ্য অ্যাক্টিভিটি অফ আ রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ টু ডিক্রিজ বাই হাফ। তো এটা বলাতে 2 মার্ক। পয়েন্টগুলো কিসে কিসে, একটা হলো এভারেজ টাইম টেকেন আর আরেকটা হলো কি ফর দ্য অ্যাক্টিভিটি টু ডিক্রিজ বাই হাফ। যে হাফ লাইফটা কি, হাফ লাইফ হলো একটা সময় কি হইতে, ইনিশিয়াল অ্যাক্টিভিটি অর্ধেক হইতে। ওকে, তো তাহলে এই পয়েন্টগুলি অলওয়েজ মার্কস স্কিমে কি কি দেওয়া এই জিনিসগুলো অলওয়েজ স্টাডি করবা। তোমাদের অনেকজনেরই কয়েকটা এক্সামে মার্কস আরো বেশি আসার কথা, যে অনেকজনই তোমরা কনসেপ্ট বুঝছো কিন্তু তোমরা অ্যানসারের মধ্যে মার্কস স্কিমে তারা যে মার্কিং পয়েন্ট কতগুলি দিছে, যে পারিসি ওইদিন দেখাইতেছে কয়টা কোশ্চেন, যে ওখানের মধ্যে তোমাদেরকে ইলেকট্রিসিটিতে মুখস্থ 2টা পয়েন্ট একদম বলেই দিছে যে মাস্ট স্ট্যাটিক ইলেকট্রিসিটি রিলেটেড এই 2টা পয়েন্ট আসবেই। কি কি, একটা হলো ইলেকট্রন ট্রান্সফার অকার্স ডিউ টু ফ্রিকশন, ইলেকট্রন ট্রান্সফার ওয়ার্ড লেখাতে 1 মার্ক, ডিউ টু ফ্রিকশন লেখাতে 2nd মার্ক। সো তাহলে ওখানের মধ্যে এত কিছু লেখার দরকার ছিল না, বুঝছো পারিসি। তো ওগুলা জিনিসের জন্য তোমার মার্কস স্কিমটা ভালো মতো দেখা লাগবে, যে কোন কোন মার্কিং পয়েন্ট, যে কতগুলি দেখবা বোল্ড করে লেখা, কতগুলি দেখবা আন্ডারলাইন করে, মানে স্পেসিফিক ওই পয়েন্টগুলি তারা দেখবেই দেখবে। ওগুলি না থাকলে তুমি যত লজিক্যাল এক্সপ্লেনেশনই দাও না কেন, ইউ উইল নট বি অ্যাওয়ার্ডেড দ্য মার্ক। বুঝতে পারছো? এর জন্য মার্কস স্কিম স্টাডিটা ওইভাবে করে করবা। এই যে হাফ লাইফের যে ডেফিনেশনে 2টা পয়েন্ট যে আমি দাগাই দিলাম, এই 2টা পয়েন্ট কি, একটা হলো এভারেজ টাইম টেকেন, এটা বলাতে 1টা মার্ক পাবা, এন্ড আরেকটা কি ইনিশিয়াল অ্যাক্টিভিটি অর্ধেক হইতে, এটা বলছো, তো এখানের মধ্যে 2nd মার্ক। তো এইভাবে করে করে তোমার মার্কস স্কিমটা স্টাডি করা লাগবে। তো এরপর এখানের মধ্যে দেখো তারা তো গ্রাফ এঁকেই দিছিল, বলছে যে এই স্যাম্পলের হাফ লাইফ কত। তো এখন ইনিশিয়াল অ্যাক্টিভিটি ছিল কত, 700। তো এখন হাফ লাইফ সময় পরে অ্যাক্টিভিটি কত হয়ে যাবে, অর্ধেক। তো তাহলে 700 এর অর্ধেক কত, 350। তো এই যে 350 এর এখান থেকে হরাইজন্টাল একটা ব্রোকেন লাইন এঁকে গ্রাফ পর্যন্ত যাব। দেন গ্রাফে যেখানে টাচ করবে ওখান থেকে কি করব, ভার্টিক্যাল লাইন ড্র করব, এন্ড উই উইল সি যে কোন জায়গায় মিট করতেছে। তো এখানের মধ্যে দেখো এই হলো 50, এই হলো 75। 50 আর 75 এর মধ্যে কয়টা ডিভিশন, 5টা। তো 5 ডিভিশনে কত রিপ্রেজেন্ট হয়, 25। তো 25 সেকেন্ড, এখানে টাইমটা সেকেন্ড। ওকে, তো তাহলে 5 ডিভিশনে 25 সেকেন্ড, তো তার মানে 1 ডিভিশনে কত সেকেন্ড, 5 সেকেন্ড। তো এখানে দেখো 50 এর 1 ডিভিশন পরে আসছে, তো এর মানে কি 55 সেকেন্ড। তো তার মানে এখানে থেকে আমরা টাইমটা বের করে ফেলছি, হাফ লাইফের ভ্যালু কত হবে, 55 সেকেন্ড। বুঝা গেছে সবার কাছে প্রসিডিওর? তো এই জিনিসগুলি আমাদের বেসিক্যালি ফলো করা লাগবে। ওকে, তো বাকি এই জিনিসটা যে কোশ্চেন নাম্বার 3, এটা তোমরা ফ্রেশ কপি যখন পাবা ওখানের মধ্যে নিজেরা সলভ করবে। ওকে, সো নাও দিস আর অল দ্য এক্সপ্লেনেশনস অর দ্য ক্যালকুলেশনস রিলেটেড টু গ্রাফ। তোমার কয়েকটা ফর্মুলা লিখে দিছিলাম হাফ লাইফ ক্যালকুলেশনে, যে ফাইনাল অ্যাক্টিভিটি ইজ ইকুয়াল টু কি, ইনিশিয়াল অ্যাক্টিভিটি ইনটু হাফ টু দি পাওয়ার n, যেখানে ফাইনাল অ্যাক্টিভিটি কি ইনিশিয়াল অ্যাক্টিভিটি কি এটা তো জানি। হাফ টু দি পাওয়ার n ব্যাপারটা কি, n জিনিসটা হলো কয়টা হাফ লাইফ পাস হয়েছে। ওকে, সো এখন এরকম একটা এক্সাম্পল, এটা আমরা স্টুডেন্ট বুকের একটা ম্যাথ করব, এন্ড ওখানে থেকে দেখাবো কিভাবে করে হচ্ছে। সো সাপোজ একটু আগে যে আমরা এক্সাম্পলটা দেখছি, যে ওয়ার্কশিটের মধ্যে করলাম, ইনিশিয়াল অ্যাক্টিভিটি ছিল কত, 700, তাই না? ইনিশিয়াল অ্যাক্টিভিটি হলো তোমার 700 বেকুয়ারেল। হাফ লাইফের ভ্যালু আমরা নিজেরাই গ্রাফ থেকে বের করছি, কত আসছে, 55 সেকেন্ড। ওকে, এখন আমি যদি এরকম একটা কোয়েশ্চেন করি, কেমন জিনিস, যে ইনিশিয়াল অ্যাক্টিভিটি জানি, হাফ লাইফের ভ্যালু জানি, আমি যদি এখন জিজ্ঞাসা করি যে তোমার এটা তোমাদের হোল নাম্বারে থাকবে তো অলওয়েজ, তো এর জন্য
ওই জিনিসটা ওইভাবে করে লিখতেছি যে what will be the activity after 165 সেকেন্ড, যে 165 সেকেন্ড পরে কতটুকু অ্যাক্টিভিটি থাকবে, মানে কি ফাইনাল অ্যাক্টিভিটি কত এটা তোমাদেরকে বের করতে বলা হইতেছে। বুঝা গেছে? যে ফাইনাল অ্যাক্টিভিটি কত এটা বের করবা কতক্ষণ পরে, 165 সেকেন্ড পর। তো এখন তোমার প্রথম যে কাজটা করা লাগবে, দেখো তাসিন তুমি কি জানো টোটাল কতটুকু টাইম পাস হয়েছে এটা জানো, এন্ড একটা হাফ লাইফের সময় কত ফারিসি বলো। এটা এমনি একটা কোশ্চেন দিলাম, স্যাম্পল এমনি একটা কোশ্চেন যে 165 সেকেন্ড পরে অ্যাক্টিভিটি কত এটা বের করতে বললো, তো তখন কি করবা? যেই টাইম পরে বের করতে বলছে এইটাই the final activity for our respective question। যদি তারা বলতো যে এটা কত 220 সেকেন্ড পরে কত হয়, তো তার মানে তখন 220টা কি হইতো ফাইনাল অ্যাক্টিভিটি টাইম হইতো। বুঝছো? যত টাইম বলবে ওটা কি এত টাইম পরে অ্যাক্টিভিটি কত এটা তারা বের করতে বলছে। ওকে পারিসি? তোমার টোটাল টাইম পাস হইতেছে 165 সেকেন্ড, আর একটা হাফ লাইফের সময় কত 55 সেকেন্ড। তো তার মানে কয়টা হাফ লাইফ পাস হইছে এটা তুমি বলতে পারবা না এখান থেকে? তো তাহলে কয়টা হাফ লাইফ পাস হইছে? 3টা হাফ লাইফ, তাই না? তো এই জিনিসটা প্রথমে বের করব। হ্যাঁ বুঝে নাই? 55 তো। তো এখন এখানের মধ্যে কাজটা কি দেখো, যে তোমার প্রথমের কাজটা কি করা লাগবে, নাম্বার অফ হাফ লাইফ পাস, যে কয়টা হাফ লাইফ পাস হইছে এটা প্রথমে বের করব। কিভাবে? টোটাল যা টাইম পাস হইছে ডিভাইডেড বাই একটা হাফ লাইফ পাস হইতে যতটুকু সময় লাগে, তো তার মানে 165 ডিভাইডেড বাই 55। তো তাহলে এইটা তো এখানের মধ্যে 165 ডিভাইডেড বাই 55, এগুলো তোমরা সবাই খাতায় লিখে ফেলো যা ক্যালকুলেশন দেখানো হইতেছে। সো হাফ লাইফ পাস হইতেছে তোমার 3টা। তো এখন এই 3টা হাফ লাইফ পর তার ফাইনাল অ্যাক্টিভিটি কত হবে এটা আমাদেরকে বের করা লাগবে। সো আমরা ওই ফর্মুলা ইউজ করে কিভাবে করব এটা দেখাইতেছি। ফার্স্টে সবাই একটু যতটুকু লিখছো এটা কপি করো। ওয়ান ডেসিমাল প্লেসে রাখতে হবে বলতে বুঝি নাই। ওইটা আমাদের গিভেন ইনফরমেশন যত এসএফএ ফাইনাল অ্যানসার তত এসএফএ এরকম, যেখানের মধ্যে আমাদের টাইম গুলি এগুলি তোমার 2 সিগনিফিকেন্ট ফিগারে আছে, 3 সিগনিফিকেন্ট ফিগারে আছে, দেন অ্যাক্টিভিটি এটা তোমার 1 ও বলতে পারো 2 ও বলতে পারো। তো এরকম মিক্স থাকলে পরে অলওয়েজ আমরা স্ট্যান্ডার্ড হলো এরকম 2 অর 3 সিগনিফিকেন্ট ফিগার ফলো করা যায়। নরমালি 2 সিগনিফিকেন্ট ফিগার আর 3 সিগনিফিকেন্ট ফিগারের কম্বিনেশন থাকলে অলওয়েজ আমরা লোয়েস্ট সিগনিফিকেন্ট ফিগারটা নেই। 160 এটা তোমাদেরকে দিবে না, এটা এই লেভেলসে আসবে তোমাদের জন্য একদম হোল নাম্বারে হবে, যে এক্স্যাক্টলি একটা হাফ লাইফ বা 2টা হাফ লাইফ বা 3টা হাফ লাইফ এরকম। বুঝছো? বলো ওইটা হাফ লাইফ মেজার করার আমাদের অন্য অনেক প্রসেস আছে কিভাবে বের করে। তাসফিক কি বলতেছিলাম? কোনটা? হ্যাঁ হ্যাঁ ওইটা আমাদের ডিপেন্ড করে কত ভ্যালু আসে ওইটার উপরে, যে গিভেন ইনফরমেশন কত দেওয়া আছে ওইটার উপর। 87.5 আসলে পরে 87.5 আর 88 যে কোনোটাই কারেক্ট। আচ্ছা সো তাহলে পরে ফার্স্ট অফ অল আমরা কি করলাম, যে আমাদেরকে বলছে 165 সেকেন্ড পরে অ্যাক্টিভিটি কত থাকবে এটা বের করতে, নাকি পারিসি? তো 165 সেকেন্ড পরে অ্যাক্টিভিটি কত থাকবে এটা বের করতে বললো। তো প্রথমে কাজ কি করা লাগবে, ফার্স্ট উই হ্যাভ টু ডিটারমাইন যে কয়টা হাফ লাইফ পাস হয়েছে। কয়টা হাফ লাইফ পাস হয়েছে? 3টা। তো এখন 3 বার কি হবে, সে হাফ হবে। যে ইনিশিয়াল অ্যাক্টিভিটি ছিল 700, তো এটা একবার হাফ হয়ে কত হয়েছে
350, আর আরেকবার হাফ হয়ে কত হবে 175, আরেকবার হাফ হয়ে তোমার কত হবে 87.5। তো ওইভাবে করে আমরা করব, বা আমাদের ইজিলি ফর্মুলা করা যায় যে তোমরা দুইটা প্রসেস ফলো করতে পারো। কি কি? একটা হলো ইনিশিয়াল অ্যাক্টিভিটির সাথে যে 700 ছিল ইনিশিয়ালি, এন্ড হাফ লাইফ পাস হইছে কয়টা সুভা? 3টা। তো 3 বার হাফ মাল্টিপ্লাই করব, তো তাহলে কত আসে? এটা তো আমাদের ফর্মুলা ছাড়াটা। আর আমাদের যদি ফর্মুলাটা ফলো করি, কি ছিল? ফাইনাল অ্যাক্টিভিটি ওয়াজ ইকুয়াল টু হোয়াট? is equal to initial activity times half to the power n, যেখানে n টা কি কয়টা হাফ লাইফ পাস হইছে ওই নাম্বারটা। ওকে, সো ইনিশিয়াল অ্যাক্টিভিটি ছিল 700, আর হাফ টু দি পাওয়ার এখানে কত হবে? 3। তো হাফ টু দি পাওয়ার 3 করা আর 3 বার হাফ মাল্টিপ্লাই করা একই জিনিস। তো তাহলে এটা কত? 87.5 বেকুয়ারেল। তো এরকম টাইপের ক্যালকুলেশন আমাদের এক্সামে আসবে, বুঝতে পারছো? দেন আমরা রক ডেটিং শিখবো নেক্সট ক্লাসে, যে অ্যাপ্লিকেশনস গুলি নিয়ে কথা বলবো। তো ওখানের মধ্যে দেখবো যে এই ক্যালকুলেশন গুলি কেন আমাদের জন্য এত বেশি ইম্পর্টেন্ট। ওকে, তো এই ফাইনাল ক্যালকুলেশনটা সবাই লিখে রাখো। দেন আজকে আমাদের এইটুকু। বুঝে নাই? এটা বলতে বুঝাইতেছে প্রতি 1 সেকেন্ডে এতগুলা পার্টিকেল ডিকে করতেছে। হ্যাঁ, ফাইনাল অ্যাক্টিভিটি এটার পরে আরো কমবে। আমাদের যেটা চাইছে 165 সেকেন্ড পরে কত হয় এটা বের করতে। এরপর এটার পরে আবার হাফ হবে, আবার হাফ হবে, দেন ইভেন্চুয়ালি ব্যাক করে নিচে যাবে। এটা রিজন আছে, আনসার্টেইনটি ক্যালকুলেশন বলতে একটা জিনিস আছে।